আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুবই ভালো আছি। 100 ডেজ জিকের আজকে এপিসোড 7 এ সবাইকে ওয়েলকাম করছি, যেখানে আমরা আলোচনা করব উপমহাদেশের মুসলিম শাসন সম্পর্কে। সো এই ক্লাসটা পাবলিশ হচ্ছে 23শে আগস্ট, এর উপরে এক্সাম হবে আগামীকালকে 24শে আগস্ট। সো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিবা, কারণ আমাদের এই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। সো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবা। খুবই ভালো কথা। এখন এই 100 ডেজ জিকে চ্যালেঞ্জের মাধ্যমে আমরা ইতিহাস অংশটা শুরু করেছিলাম। আমাদের আগের ক্লাসে আমরা প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল সম্পর্কে পড়েছি। আজকে উপমহাদেশে মুসলিম শাসন পড়ছি। সো উপমহাদেশে মুসলিম শাসন আর বাংলায় মুসলিম শাসন দুটার মধ্যে কিন্তু আমরা অনেকে পার্থক্য বুঝি না, বা কোথায় কোনটা শুরু হয়েছে। উপমহাদেশে মুসলিম শাসনটা শুরু হয়েছে মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে 712 খ্রিস্টাব্দে, এবং বাংলায় মুসলিম শাসন শুরু হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি আসছিলেন তুরস্ক থেকে, তুর্কি। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি 1304 সালে আসছিলেন, 1204 সালে আসছিলেন। সো ওখান থেকে হচ্ছে আমাদের বাংলায় মুসলিম শাসনের শুরু। সো দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। আজকের ক্লাসে আমরা উপমহাদেশে মুসলিম শাসনটাই পড়ব, আর এপিসোড 9 যে আমরা বাংলায় মুসলিম শাসন সম্পর্কে আলোচনা করব। ফাইন, তাহলে আমরা আগাইতে পারি। প্রথমে উপমহাদেশে ইসলামের অভ্যুদয় ঘটে কার মাধ্যমে? এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তার নাম হয়তো তুমি ইতিহাসের পাতায় অনেকবার শুনছো, মোহাম্মদ বিন কাসিম এর মতো হইতে হবে, এরকম হয়তো তুমি তেজস্ক্রিয় বক্তব্য শুনছো। সেই হিসাবে মোহাম্মদ বিন কাসিমের নামটা আমরা সবাই জানি। তার হাত ধরেই সর্বপ্রথম উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। কবে? 712 সালে। নেক্সট, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের নাম তুমি শুনছো। তিনি ছিলেন গজনীর মাহমুদ, তাই না? এটা সম্পর্কে ক্লাস 9-10 একটা কবিতা ছিল, এবং এখানে ওটাও বলা ছিল যে তিনি মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। তাহলে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন কত সাল থেকে? 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত। ঠিক আছে, ওকে। মোহাম্মদ বিন কাসিম বেসিক্যালি উপমহাদেশে তো ইসলাম নিয়ে আসছেন। কোথায়? সিন্ধু মানে সিন্ধু যে নগরীটা ছিল সেখানে। সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর গজনীর সুলতান মাহমুদ 1000 থেকে 1027 সাল পর্যন্ত মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। তো সুলতান মাহমুদের এই সোমনাথ এটা লাগবে না খুব একটা, 1026 সালেরটা। সুলতান মাহমুদ রাজসভার কবি ছিলেন মহাকবি ফেরদৌসী। এই ফেরদৌসী নাম হয়তো তুমি শুনছো। তিনি ছিলেন মহাকবি, ঠিক আছে? সবাই কিন্তু ইতিহাসে মহাকবি হয় না। মহাকবি ছিলেন আলাউল, মহাকবি ছিলেন ফেরদৌসী। তো তিনি হচ্ছে হুমার টুমার এগুলো লাগবে না। ফেরদৌসী রচিত গ্রন্থের নাম হচ্ছে শাহনামা। শাহনামার অবশ্যই শুনছো। আল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক ও জ্যোতির্বিদ। তো আল বিরুনির নাম কিন্তু আমরা ফিজিক্স বইয়ের মধ্যে পড়ছি, তাই না? আমাদের ক্লাস 9-10 ফিজিক্স বইয়ের মধ্যে যেসব হিস্টোরি বা ইতিহাস লেখা ছিল সেখানে আল বিরুনির নামটা আমরা পড়ছিলাম, মনে পড়ে? ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে যদি পরীক্ষা আসার মতো কিছু থাকে তাহলে সেটা হবে গজনীর মাহমুদ বা সুলতান মাহমুদ তিনি কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? আনসার হবে 17 বার, এবং তিনি 1026 সালে সোমনাথ মন্দির আক্রমণ করেন। আচ্ছা, তারপরে ফেরদৌসী তার কার আমলে ছিলেন? ফেরদৌসী ছিলেন এই সুলতান মাহমুদের আমলে, এবং ফেরদৌসীর রচিত যে মহাকাব্য সেটার নাম কি? শাহনামা। খুবই ভালো কথা। আল বিরুনি ছিলেন সেই রাজসভার সদস্য। নেক্সট, এরপরে আছে মোহাম্মদ ঘুরির কথা। সো মোহাম্মদ ঘুরির নামটা তোমাকে ডেফিনেটলি পারতে হবে ভাই। মোহাম্মদ ঘুরির সাথে রিলেটেড হচ্ছে তরাইনের যুদ্ধ। মোহাম্মদ ঘুরির সাথে তরাইনের যুদ্ধটা রিলেটেড, এবং এটা কোন টাইম ফ্রেমের কথা আমি বলতেছি? এটা হচ্ছে মোটামুটি প্রায় 12শো শতাব্দী, মানে সরি 12 শতাব্দী দ্বারা শেষ হবে, অথবা ত্রয়োদশ শতাব্দীতে পদার্পণ করবে ওই টাইমটাতে, অর্থাৎ 1191-92 সাল। তোমার জানার দরকার নাই, জাস্ট এটা অন্তত মাথায় রাখো, যেটা কত সাল আগের কথা। দেখি 2 বছর আগের কথা, নাকি 200 বছর আগের কথা, নাকি 2000 বছর আগের কথা। সো এই টাইম ফ্রেম তো মোটামুটি মানে একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, তো মোহাম্মদ ঘুরি কে ছিলেন? দেখো, মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম ইতিহাসে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি নামে পরিচিত। সো পরীক্ষা আসলে মোহাম্মদ ঘুরি হিসাবে সবসময় আসবে। ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? আনসার হবে মোহাম্মদ ঘুরি। এই টাইপের প্রশ্ন এখন আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ভার্সিটিতে আসে না খুব একটা। ওকে, ধরো চাকরির পরীক্ষার প্রশ্ন বা ডিউতেও আসে না, চাকরির পরীক্ষার প্রশ্নতে আসতে পারে, ধরো যেখানে বাল্ক অ্যামাউন্ট অফ জিকে প্রশ্ন থাকে। তারপরে আজমির ও দিল্লির রাজা পৃথিবীরাজ চৌহানের সাথে তিনি 2 বার যুদ্ধে লিপ্ত হন। তো দেখো, প্রথমবার কি হয়? প্রথমবার মোহাম্মদ ঘুরি হারেন প্রথমবার যুদ্ধে, তাহলে তরাইনের প্রথম যুদ্ধে ঘুরি হেরে যান। এরপর দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি বিজয়ী লাভ হন। সো মোহাম্মদ ঘুরি বিজয়ী হন, এবং এই যে ছিল পৃথ্বীরাজ চৌহান সেখানে পরাজিত হয়। সো মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের যে ধরো ইতিহাসের যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু তুমি ইতিপূর্বে পড়ছো। কোথায় পড়ছো ভাই? ক্লাস 9-10 একটা বই ছিল, অধ্যায় ছিল, মানুষ টাইপের কোনো একটা চ্যাপ্টার নাম।
তো সেখানে কিন্তু আমরা এটা সম্পর্কে পড়ছিলাম। ওকে, নেক্সট। এরপরে দিল্লি সালতানাতের কথা। তো যেহেতু ইব্রাহিম লোদি না, ইব্রাহিম লোদি সবার লাস্টের কথা, এখানে হচ্ছে আমাদের শুরু হয়েছে মোহাম্মদ ঘুরির মাধ্যমে। সো এই মোহাম্মদ ঘুরির পর এখন হচ্ছে দিল্লি সালতানাতের শুরু হয়, এবং দিল্লি সালতানাতে শাসন করে গেছে টোটাল 5টা রাজবংশ। 5টা রাজবংশ, তার মধ্যে একটা ছিল দাস বংশ বা মামলুক রাজবংশ, তারপরে আসছে খিলজি বংশ, তারপরে তুঘলক বংশ, তারপর সৈয়দ বংশ, এবং লাস্ট অফ অল লোদি বংশ। লোদি বংশের মাধ্যমে আলটিমেটলি তারা সাম্রাজ্য হারায় ফেলে এবং মুঘল সম্রাটদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। সো আমরা হচ্ছে প্রথমে পড়ব মামলুক রাজবংশ সম্পর্কে। আচ্ছা, প্রথম কথা, দিল্লি সালতানাত বলতে কি বোঝায়? দিল্লি সালতানাত বলতে বোঝায় উপমহাদেশে মুসলিমদের শাসন। তো উপমহাদেশের মুসলিম শাসন কতটুকু সময় ছিল? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দের সময়টুকু। এই টাইমটুকুতে কি হয়েছে? এই টাইমটুকুতে মুসলিম শাসন আমল ছিল, এবং তার পরবর্তীতেও মুঘল সাম্রাজ্য যদিও ছিল, মুঘলরাও কিন্তু মুসলিমই ছিল আলটিমেটলি। সো তারাও হচ্ছে আমাদের এখানে মানে বলতে পারো মুসলিমের মধ্যেই, বাট দিল্লি সালতানাত বলতে ওটাকে কিন্তু বোঝাই না। এটাকে বোঝানো হয় মুঘল সাম্রাজ্য, যেটা আমরা 1526-এর পর থেকে পানিপথের যুদ্ধের পর থেকে পড়ব। আচ্ছা, তাহলে এই অংশটুকু এটাকে বলে থাকি আমরা দিল্লি সালতানাত। ফাইন। এবার 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সালতানাতের পতন হয়, এটা লাগবে 1526 সালের কথা। এগুলো বেসিক্যালি ডিইউ এবং বিসিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট, তবে মেডিকেলেও একেবারে স্কিপ করার উপযোগী না। ওকে, নেক্সট। মামলুক রাজবংশ। দেখো, মামলুক রাজবংশে কে কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক ছিলেন, যার কারণে কুতুব মিনার নির্মিত হয়েছে। শামসুদ্দিন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, এবং তাদের গিয়াসউদ্দিন বলবনের সময় ওখানে তুতা পাখি নামে একজন ব্যক্তি ছিলেন, এটা সম্পর্কে আমরা আলোচনা করবো একটু পরে। তাদের বংশধরেরা শাসন করেন। উল্লিখিত সময়ে সর্বমোট 10 জন সুলতান শাসন কার্য পরিচালনা করেন। না, হাবিজাবি বহুত কথা লেখা আছে, আলটিমেটলি এগুলো আমাদের খুব একটা পরিচয় দরকার নাই। তবে মনে রাখতে হবে, এই মামলুক বংশের প্রথম শাসনকর্তা ছিলেন কুতুবউদ্দিন আইবেক, এবং সর্বশেষ, এটা লাগবে না। এবার আসে কুতুবউদ্দিন আইবেক। সো কুতুবউদ্দিন আইবেক কি করছে? এটা তিনি ছিলেন এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা এবং প্রথম স্বাধীন সুলতান। ওকে, তাহলে এই দিল্লি সালতানাতে যারা শাসনকর্তা ছিলেন তাদেরকে বলা হয়তো সুলতান, আর এরপরে যারা মুঘল সম্রাটে আসছেন, মুঘল সম্রাট মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন, তাদেরকে বলা হয় সম্রাট। ফাইন। এবার আসি, এখানে কি বলা হয়? আড়াই দিন জীবনে কিছু লেখা আছে, লাগবে না। কুতুব মিনারের নামটা লাগবে। আচ্ছা, কুতুব মিনার পায়ে গেছে। ওকে, ফাইন। নির্মাণ আরম্ভ করেন, তবে তিনি এটা শেষ করতে পারেন নাই, এবং কুতুবউদ্দিন আইবেককে ভারতের লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হয়। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে দানশীলতা। ওকে, নেক্সট হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ অনেক মানে রাজনৈতিক প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। এখান থেকে আমাদের আর কি পড়ার আছে? এখান থেকে আমরা আরাম শাহ অনেক কিছু লিখছে, এগুলো লাগবে না। সুলতানে আজম বলা হয় তাকে। তিনি ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। সো পরীক্ষা যদি আসে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, আনসার হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। ওকে, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া ইম্পর্টেন্ট, প্রথম মুসলিম শাসক এই উপমহাদেশের জন্য। দিল্লি সালতানাতের কথা বলো আর এই পুরা উপমহাদেশের হিস্ট্রির কথা বলো, প্রথম মুসলিম শাসক ছিলেন এই নারী শাসক, প্রথম মুসলিম নারী শাসক আর কি। তিনি ছিলেন, মুসলিম বলো অমুসলিম বলো, প্রথম নারী শাসকই ছিলেন সুলতানা রাজিয়া। সো এখান থেকে বলতে পারি প্রথম মুসলিম নারী, এবং এখান থেকে হচ্ছে তিনি ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। আচ্ছা, তারপর সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদকে বলা হয় ফকির বাদশাহ, আর বাকিটুকু খুব একটা ইম্পর্টেন্ট না। সুলতান গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের নামটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, গিয়াসউদ্দিন বলবন। এখানে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আমির খসরু। আমির খসরু কিন্তু বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী। সো ভারতের তুতা পাখি বলা হয় তাকে, ভারতের তুতা পাখি বলা হয় তাকে। নেক্সট, 1290 খ্রিস্টাব্দে দিল্লির প্রাথমিক তুর্কি সুলতানাতের অবসান ঘটে, এরপর শুরু হয় খলজি বংশ। তাহলে মামলুক বংশ শেষ বা দাস বংশ শেষ, এবার শুরু হয়েছে খলজি বংশ। সো খলজি বংশটা শুরু করছে কারা? তুর্কিরা। ওকে, তো প্রথমে আছে আলাউদ্দিন খলজি। এই পুরাটা একবার রিডিং দিবা, খুব একটা আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই। তোমার জাস্ট এখানে পড়তে হবে যে আলাই দরজা, এটা পড়তে হবে। এছাড়া মোটামুটি এই জিনিসটাই, বাকিটুকু খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই এই যে অংশটুকু, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। ধরো লাস্ট 10 বছর একটা প্রশ্ন আসছে এরকম অবস্থা। আচ্ছা, তো মোহাম্মদ বিন তুগলক
মোহাম্মদ বিন তুগলক থেকে কি পড়বা? এখান থেকে জুনাখা হাবিজাবি অনেক কিছু লেখা আছে। সো ধন সম্পদপূর্ণ নরক নামে অভিহিত করেন কে? ইবনে বতুতা, এটা তুমি জানো। এবং ইবনে বতুতার যে বই ছিল, বইয়ের নামটা পড়তে হবে। সাথে ইবনে বতুতা কোন দেশ থেকে আসছিলেন? মরক্কো। ইবনে বতুতা সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তারপর তুগলক বংশ যেহেতু শুরু হয়েছে, তো মনে রাখবা তুগলক বংশের সিগনেচার কি? সিগনেচার হচ্ছে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করা। তো সোনার মুদ্রা তো ছিলই, তামার মুদ্রা নিয়ে আসে কে? এই তুগলক বংশরাই সর্বপ্রথম। ঠিক আছে, নেক্সট এবার আসছে লোদি রাজবংশ। তো লোদি রাজবংশ থেকে তোমার পড়ার মতো জিনিস কি? লোদি থেকে একটা জিনিস সবচেয়ে বেশি লাগে, সেটা হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি হচ্ছে পরাজিত হয়েছিল। আচ্ছা, তাহলে লোদি বংশের সর্বশেষ সুলতান, ইভেন দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতানের নাম কি? আনসার হচ্ছে ইব্রাহিম লোদি। তিনি 1526 সালে সম্রাট বাবরের কাছে পরাজিত হন। পরাজিত হয়ে তার এবং এই দিল্লি সালতানাতের পতন ঘটে। সিংহাসনে আরোহণ করে সম্রাট বাবর, অর্থাৎ মুঘল সাম্রাজ্য। আচ্ছা, তাহলে দিল্লি সালতানাতের শেষ রাজবংশ ছিল লোদি রাজবংশ। লোদি রাজবংশ সূচনা করে বাহলুল খান লোদি। অত কিছু লাগবে না, বুঝছো? হাবি যাবে অত কিছু বললে মাথা নষ্ট হয়ে যাবে। এরপর উত্তর ভারত ও পাঞ্জাবের অংশবিশেষ, বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে লোদি রাজবংশের শাসন ছিল। বলে পয়লা মাথা নষ্ট করার কোনো মানে হয় না। যদি বিসিএস এ টার্গেট থাকে বা চাকরিতে টার্গেট থাকে, সেই ক্ষেত্রে স্লাইডের বাকি অংশটুকু পড়ে নেওয়াটা দরকারি। নেক্সট, লোদি রাজবংশ, এখান থেকে পড়তে হবে যেটা পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবরের সাথে, সম্রাট বাবরের সাথে ইব্রাহিম লোদি। কে জয়ী হন? সম্রাট বাবর জয়ী হয়। দ্যাটস ওয়াই তো ইব্রাহিম লোদির পতনের মাধ্যমে সম্রাট বাবর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শুরু হয়। সেটা কবে হয়েছিল? 1526 সালে। ওকে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবরের সেনাপতি বৈরাম খান এবং আফগান নেতা হিমু। এটা কবে হয়েছে? 1556 সালে। এই 1556 সালে এই যুদ্ধ হওয়ার মাধ্যমে কি হলো, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়ব যে আফগান গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে একটা রোড আছে। তো এই রোডটা কিন্তু আফগানরাই আমাদের এখানে করছে, মানে আফগানরাও কিন্তু আমাদের এই দেশে শাসন করে গেছে মোটামুটি 16 বছরের মতো, খুব বেশি সময় না। তো তাদের কাছ থেকে আবার ক্ষমতা ফিরাত নিছে এই কারা? যারা হচ্ছে মুঘল সম্রাট তারা। তো আকবরের সেনাপতি বৈরাম খান আফগানদের আক্রমণ করে, তারা জিতছে এবং 1556 সালে আবার ক্ষমতা গ্রহণ করছে। আর লাস্ট অফ অল পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের, এটা লাগবে না পরীক্ষার জন্য। তো পানিপথে সব মিলে কয়টা যুদ্ধ হয়েছে? 3টা যুদ্ধ হয়েছে। মোটামুটি এতটুকু যদি তুমি জানো, মোর দেন এনাফ, অ্যাটলিস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অথবা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এনাফ। আর এর চেয়ে যদি উপরের লেভেলে মানে চাকরি বা বিসিএসে থাকে, তাহলে এই স্লাইডে বাকিটুকু অংশটুকু একটু রিডিং দিয়ে নিতে পারলেই হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে জিকে ইংলিশ আমাদের ফুল কোর্সটা আছে, পাশাপাশি মেডিকেল ফুল কোর্স আমাদের আছে। তোমরা চাইলে অবশ্যই অ্যাডমিট হতে পারো। মনে রাখবে বাংলাদেশের সবচেয়ে বেশি ফিচার্স এখানেই পাবা, এবং এখানে যা পাবা না অন্য কোনো প্ল্যাটফর্মে তা পাবা না। সো এই অপরচুনিটিটা মিস করো না। ইনশাআল্লাহ সবার সাথে ভালো করে দেখা হবে আমাদের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।